ষোড়শ শতকের শুরু। পৃথিবী তখন এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ইউরোপের শক্তিগুলো একের পর এক সমুদ্রপথে বেরিয়ে পড়ছে, নতুন নতুন পথ খুঁজছে, কারণ তারা বুঝে গেছে যে দেশ সমুদ্রপথ নিয়ন্ত্রণ করবে সেই দখল করবে বাণিজ্যের ভবিষ্যৎ। এই সময়ে ধীরে ধীরে সামনে চলে আসে পর্তুগাল, একটি ছোট দেশ, কিন্তু তাদের পরিকল্পনা ছিল অসাধারণ বড়। তারা শুধু বাণিজ্য করতে চায়নি, তারা চেয়েছিল বাণিজ্যের পুরো ব্যবস্থাটাকেই নিজেদের নিয়ন্ত্রণে নিতে। 1498 সালে ভাস্কো দা গামা যখন ভারতে পৌঁছান, তখন থেকেই একটি নতুন যুগ শুরু হয়। এই পথ ধরে পর্তুগিজরা সরাসরি ভারত মহাসাগরে প্রবেশ করে এবং খুব দ্রুত তারা বুঝে যায় এই অঞ্চলের বাণিজ্য কতটা লাভজনক। এতদিন ইউরোপের সাথে এশিয়ার বাণিজ্য নিয়ন্ত্রণ করত আরব ও পারস্যের ব্যবসায়ীরা, যারা মধ্যপ্রাচ্যের স্থলপথ ব্যবহার করত। কিন্তু এখন সমুদ্রপথ খুলে যাওয়ায় পর্তুগিজরা সেই পুরনো ব্যবস্থাকে ভেঙে দিতে চাইল। তাদের কৌশল ছিল খুব পরিষ্কার: সমুদ্রপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দখল করা। তারা বুঝেছিল যদি তারা কিছু জায়গা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে পুরো বাণিজ্য তাদের হাতে চলে আসবে। এই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ দ্বীপ। হরমুজ ছিল এমন একটি জায়গা যেখান দিয়ে ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগরে প্রবেশ করতে হয়। অর্থাৎ এই জায়গাটি ছিল এক ধরনের গেটওয়ে। যে এই গেটওয়ে নিয়ন্ত্রণ করবে, সে নিয়ন্ত্রণ করবে পারস্য, আরব এবং আশেপাশের অঞ্চলের বাণিজ্য। এই দ্বীপটি ছোট হলেও এর গুরুত্ব ছিল অসীম। এখানে প্রতিদিন অসংখ্য জাহাজ আসা যাওয়া করত, আর সেই জাহাজগুলোতে থাকত মশলা, রেশম, সোনা, মুক্তা, ঘোড়া, অমূল্য সব পণ্য। 1507 সালে প্রথমবার পর্তুগিজ নৌসেনাপতি আলফনসো দে আলবুকার্ক হরমুজ আক্রমণ করেন। তার লক্ষ্য ছিল দ্বীপটিকে পর্তুগিজ প্রভাবাধীন আনা। তিনি তখন একটি সীমিত নৌবহর নিয়ে এসেছিলেন, কিন্তু তার কৌশল ছিল সাহসী। তিনি স্থানীয় শাসকদের উপর চাপ সৃষ্টি করেন এবং একটি চুক্তির মাধ্যমে হরমুজকে পর্তুগিজ প্রভাবাধীন করার চেষ্টা করেন। এমনকি তিনি সেখানে একটি দুর্গ নির্মাণও শুরু করেন। কিন্তু পরিস্থিতি তখন পুরোপুরি তার অনুকূলে ছিল না। তার নিজের সৈন্যদের মধ্যেই অসন্তোষ দেখা দেয়, কিছু লোক বিদ্রোহ করে এবং তিনি বাধ্য হন হরমুজ ছেড়ে চলে যেতে। তবে এই ব্যর্থতা তাকে থামাতে পারেনি, বরং তিনি বুঝে যান এই দ্বীপ দখল করতে হলে আরও শক্তিশালী প্রস্তুতি দরকার। এরপর কয়েক বছরের মধ্যে তিনি একটি বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকেন। 1510 সালে তিনি গোয়া দখল করেন, যা হয়ে ওঠে পর্তুগিজদের প্রধান ঘাঁটি। 1511 সালে তিনি মালাক্কা দখল করেন, যা দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের কেন্দ্র ছিল। এইভাবে ধাপে ধাপে তিনি এমন একটি নেটওয়ার্ক তৈরি করেন যার মাধ্যমে ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ পথগুলো পর্তুগিজদের নিয়ন্ত্রণে চলে আসে। এই পুরো পরিকল্পনার শেষ ধাপ ছিল হরমুজ। 1515 সালে তিনি আবার হরমুজের দিকে অগ্রসর হন, এবার অনেক বড় নৌবহর, উন্নত অস্ত্রশস্ত্র এবং সুসংগঠিত সেনাবাহিনী নিয়ে। তার লক্ষ্য ছিল স্পষ্ট: এবার আর কোনোভাবে পিছু হটা নয়। এই সময় হরমুজের অভ্যন্তরীণ পরিস্থিতি ছিল দুর্বল। দ্বীপটি তখন একটি সুলতানির অধীনে ছিল, কিন্তু তাদের প্রশাসন ছিল অস্থির এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভরা। এই দুর্বলতার সুযোগ পুরোপুরি কাজে লাগান আলবুকার্ক। তিনি সরাসরি বড় আকারের যুদ্ধ শুরু না করে প্রথমে শক্তি প্রদর্শন করেন। তার জাহাজগুলো দ্বীপকে ঘিরে ফেলে, কাননগুলো প্রস্তুত রাখা হয় এবং একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়: প্রতিরোধ করলে ধ্বংস অবশ্যম্ভাবী। এই চাপের মধ্যে পড়ে হরমুজের শাসকরা বুঝতে পারে পর্তুগিজদের সঙ্গে সরাসরি লড়াই করা সম্ভব নয়। ফলে তারা আলোচনায় বসতে বাধ্য হয়। কিন্তু এই আলোচনা ছিল একতরফা। পর্তুগিজরা তাদের শর্ত চাপিয়ে দেয় এবং হরমুজ কার্যত তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর খুব দ্রুত সেখানে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করা হয়, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই দুর্গ শুধু একটি সামরিক ঘাঁটি ছিল না, এটি ছিল পর্তুগিজ শক্তির প্রতীক। এখান থেকে তারা পুরো পারস্য উপসাগরের উপর নজরদারি করতে পারত। দখলের পর পর্তুগিজরা একটি নতুন ব্যবস্থা চালু করে, যাকে বলা হতো কার্তাজ ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে যে কোনো জাহাজকে তাদের কাছ থেকে একটি অনুমতিপত্র নিতে হতো। এই অনুমতি ছাড়া যদি কোনো জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করত, তাহলে তাকে আক্রমণ করা হতো। এইভাবে তারা পুরো অঞ্চলের বাণিজ্যের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
এই নিয়ন্ত্রণের ফলে তারা বিপুল সম্পদ অর্জন করতে থাকে, একই সঙ্গে তারা রাজনৈতিক প্রভাবও বিস্তার করে। পারস্য, আরব এবং ভারতীয় উপকূলীয় অঞ্চলের ওপর তারা চাপ সৃষ্টি করতে সক্ষম হয়। হরমুজ হয়ে ওঠে তাদের একটি প্রধান কেন্দ্র, যেখান থেকে তারা তাদের সাম্রাজ্য পরিচালনা করত। তবে এই আধিপত্য সহজে কেউ মেনে নেয়নি। পারস্যের সাফাভিদ এম্পায়ার এই পরিস্থিতিতে অসন্তুষ্ট ছিল। তারা বুঝতে পারছিল হরমুজ তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সময় সরাসরি পর্তুগিজদের মোকাবিলা করার মতো শক্তি তাদের ছিল না। সময় গড়ানোর সাথে সাথে পরিস্থিতি বদলে যেতে থাকে। ইউরোপে নতুন শক্তির উত্থান ঘটে, বিশেষ করে ইংরেজ ও ডাচরা সমুদ্রপথে শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে ১৬২২ সালে পারস্যের শাহ আব্বাস প্রথম ইংরেজদের সাহায্যে হরমুজ থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। এই ঘটনার মাধ্যমে পর্তুগিজ আধিপত্যের একটি বড় অধ্যায়ের সমাপ্তি ঘটে। কিন্তু ১৫১৫ সালের সেই দখল ইতিহাসে একটি বিশাল পরিবর্তনের সূচনা করে। এটি দেখায় কিভাবে একটি ছোট দ্বীপ শুধুমাত্র তার অবস্থানের জন্যই একটি বৈশ্বিক শক্তির কেন্দ্র হয়ে উঠতে পারে। এটি আরও প্রমাণ করে কিভাবে কৌশল, প্রযুক্তি এবং সঠিক সময়ের সিদ্ধান্ত একটি দেশকে অন্যদের ওপর আধিপত্য বিস্তার করতে সাহায্য করে। আজকের বিশ্বেও এই বাস্তবতা ভিন্ন নয়। এখনও গুরুত্বপূর্ণ পথ, বন্দর এবং কৌশলগত জায়গাগুলোকে কেন্দ্র করে শক্তির লড়াই চলে। শুধু অস্ত্র আর প্রযুক্তি বদলেছে, কিন্তু মূল কৌশল একই রয়ে গেছে। এই কারণেই ১৫১৫ সালের হরমুজ দখল শুধু একটি অতীতের ঘটনা নয়, এটি একটি শিক্ষা। এটি দেখায় কিভাবে দূরদর্শিতা, কৌশল এবং শক্তির সমন্বয়ে একটি ছোট শক্তি পুরো বিশ্বের বাণিজ্য ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। সমুদ্রের সেই বিশাল জলরাশি, যেখানে প্রতিটি ঢেউয়ের সাথে লুকিয়ে থাকে ইতিহাসের গল্প, সেখানে ১৫১৫ সালের এই ঘটনাটি আজও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। আর এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাসের গতিপথ কখনোই হঠাৎ করে বদলায় না, বরং কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত, কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং কিছু সাহসী পদক্ষেপ মিলেই তৈরি করে ভবিষ্যতের পৃথিবী।